স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলের সাথে আছে আমি শামীম জাহিদ। জাহাজ এবং কন্টেনার জটের কারণে চট্টগ্রাম বন্দরের ব্যবসায়ীদের ভোগান্তি এখন চরমে। বিদেশি জাহাজ মালিকরা এর বন্দরের উপর বসেছে সারচার্জ, বাড়িয়েছে কন্টেনার ভাড়া। ব্যবসায়ীরাও পণ্যের দাম বাড়িয়ে বাড়তি খরচ পুষিয়ে নেবে এমন আশঙ্কা ভোক্তাদের। আর বন্ধ পরিস্থিতির কারণে আমদানি করা কাঁচামাল সময়মতো কারখানায় পৌঁছাতে না পারার সংকটে বহু উৎপাদক প্রতিষ্ঠানে এর কারণে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে। আজ আমরা আলোচনা করব চট্টগ্রাম বন্দর পরিস্থিতি নিয়ে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন চট্টগ্রাম চেম্বার অব কমার্সের পরিচালক মাহমুদুল হক চৌধুরী বাবর। তবে আলোচনা শুরু করার আগে দেখে নেব একটি প্রতিবেদন। পণ্যভর্তি কন্টেইনারবাহী কোনো জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এলে পরদিনই সেটি জেটিতে ভিড়ার কথা, কিন্তু এখন জেটিতে ভিড়ার জন্য কন্টেইনার জাহাজকে বহির্নোঙরে অপেক্ষা করতে হচ্ছে গড়ে 11 থেকে 12 দিন। কারণ দুটি গ্যান্ট্রি ক্রেন বিকল সহ নানা কারণেই জেটি থেকে জাহাজে কন্টেইনার উঠানামায় সময় লাগছে অনেক বেশি। এই পরিস্থিতিতে কন্টেইনারের বিদেশি মালিক বা এমএলওরা চীন থেকে আসা কন্টেইনারের ভাড়া 50 থেকে 275 মার্কিন ডলার বাড়িয়েছে। সিঙ্গাপুর ভিত্তিক একটি সংস্থা আগের কন্টেইনার ভাড়ার সাথে যোগ করেছে 150 মার্কিন ডলার। আর বৃহত্তম শিপিং কোম্পানি এমসিসি ট্রান্সপোর্ট চট্টগ্রাম বন্দরের জন্য সারচার্জ বসিয়েছে প্রতি কন্টেইনারে 200 থেকে 250 ডলার। ম্যানুয়ালিও কাজ হয় জেটিতে এবং গ্যান্ট্রি ক্রেন দিয়েও কাজ হয়। সুতরাং এখানে আমাদের এই অবস্থান, আমাদের এই পরিবেশ মেনে আপনাদেরকে কাজ করতে হবে। বন্দর কর্তৃপক্ষ জট পরিস্থিতির কথা স্বীকার করে বলছে, হারবার ক্রেন 3 মাস বিকল থাকা, দুইটি গ্যান্ট্রি ক্রেন নষ্ট হওয়া, ঘূর্ণিঝড় মোরা সহ নানা কারণে এটা হয়েছে। আমরা এই গ্যান্ট্রি ক্রেনকে আসলে পুশ করে একদিকে নিয়ে যাব এবং ওই জায়গাটাকে ফ্রি করব। ওইখানে কিন্তু একটা গিয়ার জাহাজ, যাদের আছে ক্রেনযুক্ত জাহাজ, সেটি আমরা ওইখানে দেব। বন্দরের এই বেহাল দশায় ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। একদিকে আমরা এয়ারফেড দিয়ে টাকা হারাচ্ছি, আরেকদিকে চিটং পোর্টকে ডবল চার্জ দিয়ে টাকা হারাচ্ছি, আরেকদিকে আমাদের এখন মানে আমাদের ফ্যাক্টরিগুলো খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। সিঙ্গাপুর, মালয়েশিয়া আর কলম্বো বন্দর থেকে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার ভর্তি পণ্য আনা নেয়ার কাজ করছে 75টি দেশি বিদেশি জাহাজ, যার 15টিরই নেই নিজস্ব কোনো ক্রেন। বন্দরের দুটি গ্যান্ট্রি ক্রেন বিকলের পর থেকে কর্তৃপক্ষ এখন ক্রেনযুক্ত জাহাজকেই জেটিতে ভিড়ার ক্ষেত্রে অগ্রাধিকার দিয়ে পরিস্থিতি সামালের চেষ্টা করছে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। শুরু করছি আমার আলোচনা। যারা মাহমুদুল হক চৌধুরী বাবর, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনি? আছি ভালো, আমি ভালো আছি। আমাদের প্রতিবেদনে আমরা আজকে দেখলাম যেখানে হচ্ছে আমরা বলছি চট্টগ্রাম বন্দরের বেহাল অবস্থা, এবং এটা হঠাৎ করেই গত কয়েকদিনে এটা হয়েছে, যেটা এটা কখনো হবে এরকম ভাবেনি। যে মূলত কারণগুলো বলা হচ্ছে, এটা গ্যান্ট্রি ক্রেনে নষ্ট হওয়ার মূল কারণ, এবং যার ফলে আস্তে আস্তে এই সমস্যাগুলো আরও ঘনীভূত হয়েছে যখন বিদেশি জাহাজরা এখানে বা জাহাজ মালিকরা এখানে বাড়তি এই বন্দরের জন্য বাড়তি সারচার্জ আরোপ করলো। তো একজন বন্দরের ব্যবহারকারী হিসাবে আপনার কি মনে হয় যে সমস্যাটা আসলে মূলত কোথা থেকে শুরু হলো এবং কেন হলো? এটা তো আসলে এখন জাতীয় অর্থনীতির জন্যই এটা গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। চট্টগ্রাম বন্দর, জাহাজ জট, কন্টেইনার জট, এগুলো আমাদের বাংলাদেশের অর্থনীতির যে অগ্রযাত্রা, যে আয়তন, এখন আমার মনে হয় এটা কোথাও না কোনো কারণে এটা অন্তরালে থেকে গেছে চট্টগ্রাম বন্দরের সম্প্রসারণটা। আজকের এই জটটা এখন খুব প্রকট হয়ে দাঁড়িয়েছে, কারণ এখন চট্টগ্রাম বন্দর প্রায় 25 লক্ষ টিউএস কন্টেইনার হ্যান্ডলিং করতেছে বছরে। তো এটা চট্টগ্রাম বন্দরের সক্ষমতার তুলনায় অনেক বেশি তারা করতেছে। এটা এখানেও ওখানকার কর্মকর্তা, শ্রমিক, তাদের একটা নিষ্ঠা আছে, কিন্তু না হলে এই অল্প যন্ত্রপাতি দিয়ে এই অল্প স্পেসের মধ্যে এত বিপুল পরিমাণ আমদানি রপ্তানি পণ্য হ্যান্ডলিং করা, এটা সত্যিকার অর্থে কিন্তু অন্যান্য পৃথিবীর আধুনিক বন্দরের দৃষ্টিভঙ্গি থেকে মনে হবে যে এটা মিরাকল, তারা করতে পারতেছে। কিন্তু অন্তরালের কথাটা এই কারণেই বললাম, দেখেন 2007 সালের পরে কিন্তু চট্টগ্রাম বন্দরে কোনো নতুন জেটি নির্মিত হয়নি। কিন্তু আমাদের পৃথিবীর বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো সমীক্ষা করে বলেছে যে তোমার প্রতি বছর এই পরিমাণের আমদানি রপ্তানি পণ্য প্রবৃদ্ধি হবে। এখন হলো যে আমার 18 থেকে 20% প্রবৃদ্ধি। কিন্তু এটা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানে, জাতীয় রাজস্ব বোর্ড জানে, নৌ পরিবহন মন্ত্রণালয় কিন্তু এটা জানে। জানার পরেও আমাদের এই
এই মৌলিক প্রশ্নটার সমাধান কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না, যে কেন 2007 সালের পরে চট্টগ্রাম বন্দর সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়নি অথবা নতুন কোনো জেটি নির্মিত হয়নি। আপনি দেখবেন 1986 সালে সিসিটি নামে একটা কন্টেনার জেটি নির্মিত হয়েছে, আর 2007 সালে নিউমেরিং কন্টেনার টার্মিনাল যেটা সেটি নির্মিত হয়েছে। আমরা স্বাধীনতার আগে চট্টগ্রাম বন্দরে জেটি ছিল 12টি, তার মধ্যে 6টিতে সাধারণ পণ্য হ্যান্ডলিং করা হয় আর বাকি 6টিতে কন্টেনার হ্যান্ডলিং করা হয়। এরপরে নতুনগুলো যুক্ত হলো, কিন্তু এই মুহূর্তে চট্টগ্রাম বন্দরের প্রয়োজন ছিল অন্তত 60টি জেটি, তাহলে কিন্তু স্মুথলি আপনি হ্যান্ডলিং করতে পারতেন, কিন্তু সেখানে জেটির সংখ্যা তো মাত্র এখন 18। এটার কারণ কি, যেটা অনেকেই বলেন যে সরকারি ব্যবস্থাপনায় আসলে বন্দরের যে হ্যান্ডলিং, পণ্য হ্যান্ডলিং, এটা আসলে কষ্টকর, মানে এই অর্থে মানুষের অভিজ্ঞতা থেকে এই জন্য মানুষ বলেন যে সরকারি নিয়ন্ত্রিত কোনো প্রতিষ্ঠান, সেবাদান প্রতিষ্ঠান খুব ভালো অবস্থায় নেই আর কি, বাস্তবতা এটাই। এই কারণে অনেকেই বলছেন যে এই বন্দর কর্তৃপক্ষর বন্দর ব্যবস্থাপনাটা যদি বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হয় তাহলে দক্ষতা আসলে বৃদ্ধি পেতে পারে। আপনার কি মনে হয় এটা আসলে সম্ভব কিনা? কোনো সন্দেহ নেই, বেসরকারি খাতের উদ্যোক্তা হিসেবে আমরাও সেটা মনে করি যে ল্যান্ডলর্ড পোর্ট নামে একটা কনসেপ্ট আছে সারা দুনিয়ায়। জি, আপনি বন্দরটা তৈরি করে দেবেন আর বেসরকারি উদ্যোগটা তারা অপারেট করবে। আপনি দেখেন আমাদের তবুও একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে ইতিপূর্বে সরকার, যে অবডকগুলো করে দেওয়া হয়েছে। 17-18টা অবডক এখন অপারেশন আছে। এই অবডকগুলো যদি না থাকতো তাহলে আরো বেহাল অবস্থা কিন্তু এখন। তা আমরা মনে করি যে যেভাবে এখন চট্টগ্রাম বন্দরের এই মুহূর্তে তো আর আপনি চাইলে বেসরকারীকরণ করতে পারবেন না, সময়ের প্রয়োজন, কিন্তু আপনাকে জরুরি ভিত্তিতে এই যন্ত্রপাতিটা, আমি অবাক লাগে চট্টগ্রাম বন্দরের অর্থের কিন্তু কোনো সংকট নেই, কিন্তু এটি একটি সরকারের যতগুলো প্রতিষ্ঠান আছে একটা লাভজনক প্রতিষ্ঠান। তাহলে কেন আমাকে আজকের এই সময় এসে আমাদেরকে শুনতে হবে যে আমাদের ইকুইপমেন্টের অভাব? কেন অতিরিক্ত ইকুইপমেন্ট নাই চট্টগ্রাম বন্দরে? 4টা গ্যান্ট্রির কেনের মধ্যে 2টো নষ্ট হয়ে গেছে, হতেই পারে, যন্ত্র তো, সে কারণে টোটাল অচল অবস্থাতে পড়লো কেন চট্টগ্রাম বন্দর? এই প্রশ্নগুলোর কিন্তু আমরা উত্তর খুঁজে পাচ্ছি না। এটা নিয়ে সভা হচ্ছে, সেমিনার হচ্ছে, সিম্পোজিয়াম হচ্ছে, আমাদের কর্মকর্তারা বলছেন, আমরাও বলছি, কিন্তু মূল জায়গাটা এই মুহূর্তে সলিউশন যদি জানেন, আপনি শর্ট টার্ম কথা বলছেন, শর্ট টার্ম সলিউশনের জন্য কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত? এখন শর্ট টার্মের জন্য যেটা দিনরাত্রি বন্দর খোলা রাখা সরকার সিদ্ধান্ত নিয়েছে এবং সেটা চেষ্টা করা হচ্ছে। তারপরে দ্রুত যে এমটি কন্টেইনার যেগুলো সেগুলো সেখান থেকে অপসারণ করে সে স্পেস বাড়ানোর একটা মানে পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে, উদ্যোগ নেওয়া হয়েছে। তারপরে এখানে কর্মকর্তা, শ্রমিক, কর্মচারীরা দিনরাত খাটাখাটনি করছে, কিছুটা উন্নতি হচ্ছে, কিন্তু সেটা তো সাময়িক। আবার যে এই সংকটে আমরা পড়বো না তা তো। তাহলে লং টার্ম সলিউশন কি হওয়া উচিত? লং টার্ম যে বন্দরের আরেকটা কথা আমি বলি, লং টার্ম আপনি পরিকল্পনার কথা বলছেন, দেখেন পরিকল্পনা কিন্তু অনেক নেওয়া হয়েছে কিন্তু নতুন জেটি নির্মাণ করার জন্য, যেমন বে টার্মিনাল, এটা একটা চমৎকার ভৌগোলিক জায়গায় কিন্তু বঙ্গোপসাগরের উপকণ্ঠে, এটা নির্মাণের পরিকল্পনা। তারপর লালদিয়া বাল্ক টার্মিনাল, কর্ণফুলী কন্টেইনার টার্মিনাল, এগুলো অনেক আগেই কিন্তু পরিকল্পনা নেওয়া হয়েছে, কিন্তু সমস্যাটা হলো বাস্তবায়নটা আমাদের এখানে অনেক ধীর গতি, অথবা মন্ত্রণালয় থেকে যে সিদ্ধান্ত দ্রুত দেওয়া হবে যেগুলি করার জন্য, সেখানে কোথাও না কোথাও দীর্ঘসূত্রিতাতে আটকে যাচ্ছে কিন্তু পরিকল্পনা। না হলে তো আপনি চট্টগ্রাম বন্দর হলো যে আমাদের আমদানি রপ্তানির জন্য প্রধান সমুদ্র বন্দর, এটা আমরা ছোটবেলায় পড়ে আসছি, এখন তো বাস্তবতায় আমরা দেখছি সেটা। তো এটাকে সম্প্রসারণের জন্য কেন পরিকল্পনাগুলো যথাযথভাবে নেওয়া হয় না? কেন এখানে অর্থায়ন করতে দেরি হচ্ছে অথবা সিদ্ধান্ত প্রদানে বিলম্ব হচ্ছে? আমি আবার আগের প্রশ্নে ফিরে যেতে চাচ্ছি যে লং টার্মের জন্য এই বন্দরকে যদি আমরা ব্যবস্থাপনাকে বেসরকারি খাতে ছেড়ে দেওয়া যায়, সেটার জন্য একটা কাজ করা উচিত কিনা, এবং আপনার কি মনে হয় সেটা কিভাবে করা যেতে পারে? সেটা পৃথিবীতে এটার উদাহরণ আছে। জি, সেই অভিজ্ঞতাটা তারা যে ইকুইপমেন্টগুলো দরকার সেই প্রতিষ্ঠানে ইকুইপমেন্ট কিনবে। সরকারি একটা প্রতিষ্ঠানের জন্য যেটা সমস্যা হয় যে একটা ক্রয় আদেশ দেওয়া, ক্রয় করা এবং পুরো প্রকিউরমেন্টটা গভর্নমেন্টের খুব একটা লম্বা প্রসেস, এখানে অনেক ঝামেলা হয়। সেক্ষেত্রে একটা পুরোটাই যদি প্রাইভেট সেক্টরে ছেড়ে দেওয়া হয়, আসলে এই ঝামেলাটা হতে পারে। আমরা তো এই সংকটে এটা বলেছি চিটং চেম্বারের পক্ষ থেকে, যে বিশেষ করে যেমন বিদ্যুতের ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীর পদক্ষেপ নিয়ে সমস্ত কিছুকে উপেক্ষা করে এক ধরনের বলবো আমি, কিন্তু সেটার একটা সুফল আমরা পেয়েছি। চট্টগ্রাম বন্দরকে এখন থার্ড সেক্টর হিসেবে ঘোষণা দেওয়া উচিত করে এখানে যাই আছে নিয়ম কানুনকে কিছুটা সংক্ষিপ্ত করে এই দ্রুত এই সমস্ত প্রকিউরমেন্ট করা উচিত। না হলে তো আপনি চট্টগ্রাম বন্দরকে রক্ষা করতে পারবেন না। এটা এখন দ্রুত চট্টগ্রাম বন্দর রক্ষা করা উচিত এবং নতুন টার্মিনালগুলো বাস্তবায়নের জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া উচিত। আরেকটা বিষয় হচ্ছে যে যখন আমরা বলছি বন্দরের লোকবল অপারেশনের জন্য, লোকবলের কথা বলছি, আমরা ইকুইপমেন্টের কথা বলছি, অর্থাৎ বন্দর ব্যবস্থাপনার একটা কথা আছে।
এর পাশাপাশি আরেকটা দিক আছে, সেটা হচ্ছে যে কাস্টমসের আধুনিকায়নটা খুব জরুরি। সেই জায়গায় আধুনিকায়ন হয়েছে কিনা, শুধু ইকুইপমেন্ট বা আধুনিক যন্ত্রপাতি বসিয়ে আমি হয়তো মালটা দ্রুতই অফলোড বা অনলোড করতে পারছি, এরপরে বন্দর থেকে জিনিসটা বের হতে হবে, মালটাকে কন্টেনারকে বের হতে হবে, সেটার জন্য কাস্টমস কতখানি প্রস্তুত? খুবই এটা প্রয়োজনীয় প্রসঙ্গ উত্থাপন করেছেন। দেখেন, শুধু চট্টগ্রাম বন্দর সক্ষমতা বৃদ্ধি করলে হবে না, তো পাশাপাশি শুল্ক কর্তৃপক্ষেরও তো সমান সক্ষমতা থাকতে হবে। Right. আধুনিকতার কথা বললেন, আমি সেটা বলি, যেমন অটোমেশন করা হয়েছে শুল্ক ভবনগুলো। অটোমেশনটা কিরকম হয়েছে, এখনো মাঝে মধ্যে আমাদের সার্ভার বিকল হয়ে যায়। এটা আমরা এই খবরটা প্রায় হ্যাঁ, তো দেখেন আমরা সেই আধুনিক পর্যায়ে পৌঁছি আর কি। সার্ভার বিকল হলে চট্টগ্রাম কাস্টমসের কাজকর্ম বন্ধ হয়ে যায়। আর চট্টগ্রাম কাস্টমসের কাজ যদি একদিন বন্ধ থাকে অথবা 12 ঘন্টা বন্ধ থাকে, এতে করে কি পরিমাণের নেতিবাচক প্রভাব চট্টগ্রাম বন্দরের অপারেশনাল কর্মকাণ্ডে পড়ে, এটা কিন্তু বিবেচনা কখনো নেওয়া হয় না। এখন জটের জন্য আমরা সবাই বলছি চট্টগ্রাম বন্দর একমাত্র দায়ী। হ্যাঁ, তারা যেহেতু এটা এই প্রতিষ্ঠান হিসেবে তাদের দায়িত্বই বেশি, কিন্তু শুল্ক ভবনের যে দায়িত্ব, যেমন আমি একটু বলতে চাই এই প্রসঙ্গে আপনাকে, যে এখন কিন্তু আর সেই যুগ না, কিন্তু আপনি প্রত্যেকটা আমদানিকারককে, প্রত্যেকটা আমদানি পণ্যকে সন্দেহের চোখে দেখার কিন্তু এখন আর সে অবকাশ নেই। আপনি স্ক্যানিং মেশিন আছে, আমরা এয়ারপোর্টগুলো দিকে প্রত্যেকটা জিনিস খোলা হয় নাকি, স্ক্যান করি তো পাঠিয়ে দেওয়া হয়। তা আমরা কেন চট্টগ্রাম বন্দরে এই স্ক্যানিংটা এত স্বল্প কেন, আর অনেক বেশি কেন স্ক্যানিং মেশিন বসানো হচ্ছে না কাস্টমসের পক্ষ থেকে? আপনি বাংলাদেশের যে সমস্ত স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠানগুলো আছে, গ্রুপ অফ কোম্পানিজগুলো যারা অবদান রেখেছে বাংলাদেশের অর্থনীতিতে, তাদের আমদানি পণ্য আপনি গ্রিন চ্যানেল, ইউলো চ্যানেল ব্যবহার করে সরাসরি কেন তাদের প্রিমাইজে আপনি পাঠিয়ে দিচ্ছেন না, অথবা অনুমতি দিচ্ছেন না? আপনার কাস্টমসের তদারকি অবশ্যই লাগবে। সেটা সেই প্রিমাইজে যখন পণ্যটা খোলা হবে কন্টেইনার থেকে, তখন তারা দেখবে সেখানে ঘোষণা বহির্ভূত অথবা শ্রেণীবিন্যাস সংক্রান্ত কোনো জটিলতা আছে কিনা, সেখানে সিদ্ধান্ত নেওয়া হবে। কারণ এইসব শিল্প প্রতিষ্ঠান কিন্তু কোথাও তারা নিয়ে যেতে পারবেন না, উদ্যোক্তারা। এটা খুব সহজ একটা বিষয়। এটা এই জিনিসটা অনেক আগেই কিন্তু জাতীয় রাজস্ব বোর্ড ইন্ট্রোডিউস করার কথা, কিন্তু কোনো এক রহস্যজনক কারণে সেটা করছে না। আরেকটা কথা আপনাকে বলি, এই যে আমদানি পণ্য কায়িক পরীক্ষা বলা, ফিজিক্যাল এক্সামিনেশন একটা কথা আছে কাস্টমসে, তো দেখা যায় আপনি একটা 40 ফিট কন্টেইনারে অনেক পণ্য থাকে, তো প্রত্যেকটা পণ্য যদি খুলে দেখা সম্ভব না। এবং খুলে আরো কি, এখানে তো আচ্ছা এক্সামিন বে কখনো কখনো খুলতে হয়, পৃথিবীর আধুনিক বন্দর এটা আছে, একটা ইয়ার থাকবে শুধু সেট করা, সেটা করা হয়, কন্টেইনার আনবে, খুলে আবার পণ্যগুলো ভিতরে ঢুকে রাখবে আধুনিক পদ্ধতিতে। এটা কখনো যদি যান আপনারা পরিদর্শনে বা চট্টগ্রাম বন্দরের এই অপারেশনাল কর্মকাণ্ডটা দেখবেন, আপনার কাছে আমরা যারা উদ্যোক্তা, যারা এইভাবে পণ্য আমদানি করে নিয়ে আসি, তাদের জন্য এটা খুব, এই দৃশ্য দেখা খুব কষ্টকর। কারণ এমন খোলা জায়গা, এই রোদের মধ্যে, এই বৃষ্টির মধ্যে আপনি না পণ্যটা খুলবে। ধন্যবাদ। আমরা এই বিষয়ে আরেকটু বিস্তারিত শুনবো, তার আগে নিব একটা বিরতি। আমরা নিচ্ছি একটি বিরতি, আমাদের সাথেই থাকবেন। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মতিঝিল। আজ আমরা আলোচনা করছি চট্টগ্রাম বন্দরের পরিস্থিতি নিয়ে। এই নিয়ে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক মাহমুদুল হক চৌধুরী বাবুর। যারা বাবুর, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে আরেকবার। আমরা বিরতি যাওয়ার কথা বলছিলাম, আপনি বলছিলেন যে এই বন্দরের কাজ আর একটু আধুনিকায়ন বা আরো এই গতি ত্বরান্বিত করবার জন্য একটু উপায় হতে পারে গ্রিন চ্যানেল প্রতিষ্ঠা করা। যারা স্বনামধন্য কোম্পানি বা প্রতিষ্ঠান বা ব্যক্তি, তারা ইচ্ছা করলে ডিক্লারেশন করে যেতে পারেন। সে ব্যবস্থা আসলে চালু হবার কথা ছিল, কবে, এখনো কেন হয়নি? অনেক আগে আমরা এটা শুনেছিলাম যে জাতীয় রাজস্ব বোর্ড বাংলাদেশের খ্যাতনামা কিছু প্রতিষ্ঠানের তালিকা করছে, তাদেরকে এই সুবিধাটা দেওয়া হবে, কিন্তু সেটা আমরা এখন সেটা দৃশ্যমান হয়নি, আমরা সেটা দেখিনি। আমরা মনে করি এখন কিন্তু সেই, আপনি মনে করেন আমরা যে যেটি স্বল্পতার কথা বললাম, যেটি আরো 10টা নির্মিত হলো, আমদানি রপ্তানি পণ্য কিন্তু আমাদের প্রবৃদ্ধিটাও বাড়লো। তো সেই যদি কাস্টমসের এই দিকগুলো যদি আপনি সমাধান না করেন, তাহলে কিন্তু সেই জট আবার বারবার প্রতি বছর আমাদেরকে এই জটের মুখোমুখি হতে হবে। আপনাকে শুল্কায়ন প্রক্রিয়াকে, যেমন একটা আমরা পণ্য আমদানির সময় একটা এইচএস কোড বলে আমরা একটা শ্রেণীবিন্যাস করি পণ্যের শ্রেণী আন্তর্জাতিকভাবে, কখনো কখনো এটা ভুল হতেই পারে। এখন সেটার জন্য যদি পরীক্ষা নিরীক্ষার নামে মাসকে মাস আমাকে অপেক্ষা করতে হয়, তাহলে তো জটের জন্য কি শুধু বন্দরকে আপনি দায়ী করবেন? এগুলো, কারণ যে প্রতিষ্ঠানটা এখন তো আমাদের এখানে অনেক জবাবদিহিতা বেড়েছে, অনেকগুলো প্রতিষ্ঠান মনিটর করছে। আপনি আমদানিকারককে তার পণ্যটা আন্ডারটেকিং দিয়ে খালাস করে দিয়ে দেন, তারপরেই তো তাকে আপনি আপনার জবাবদিহিতার মধ্যে আনতে পারতেছেন, তাকে শোকজ করতে পারতেছেন, তার উপর ডিমান্ড জারি করতে পারতেছেন। আপনি বন্দরে কন্টেইনার রেখে, আচ্ছা এই যে রেখে দিলে ড্যামারেজ চার্জ বৃদ্ধি পাচ্ছে না, এই ড্যামারেজ চার্জও কিন্তু কোনো কর্তৃপক্ষ দায় নেয় না, ওই আমদানিকারককেই। দিনের শেষে প্রমাণ হলো আমদানিকারক সঠিক, 3 মাস যে আপনি ড্যামারেজটা নিলেন, সেই ড্যামারেজটা কে দেবে আপনি? শেষ পর্যন্ত জনগণের ঘাড়েই কিন্তু সেটা যাচ্ছে। আর কি বিষয় আপনাদের শাসন করছি যে একসময় বলা হচ্ছিল যে
চট্টগ্রাম বন্দরের যে প্রতি নির্ভরশীলতা কমিয়ে আমরা আরো দু একটি বন্দরকে আমরা সক্ষমতা বাড়াতে পারি, যেমন মংলা বন্দরের কথা বলা হচ্ছে, পায়রা বন্দরের কাজ কেবল শুরু হচ্ছে। তো এই বন্দরগুলো কি এখনো প্রস্তুত কিনা, চট্টগ্রাম বন্দরের যে অতিরিক্ত কাজ সেই লোডটা নেবার মতো সেই ক্ষমতাগুলো হয়েছে কিনা, অন্তত মংলার হয়েছে কিনা? না, মংলাতে তো মংলা প্রায় পরিত্যক্ত বন্দর ছিল। আমরা যারা গাড়ি আমদানি করি আমরাই কিন্তু এই মংলা বন্দরটা সক্রিয় করেছি। এটা একেবারেই পরিত্যক্ত বন্দর ছিল, মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানে কিন্তু আমরা সেটা করেছি। এখন তো ওখানে অনেক পণ্য আমদানি হচ্ছে, কিন্তু ওই যে পশুর নদী ড্রেজিং, আপনি বড় ড্রাফটের জাহাজ কিন্তু ওখানে এখন আসতে পারে না। আচ্ছা, যতক্ষণ সেটা না আসতে পারবে তাহলে তো, আর এখন কিন্তু সারা দুনিয়াতে যে যারা জাহাজ নির্মাণ করে, ছোট জাহাজ কিন্তু আস্তে আস্তে উঠে যাচ্ছে, বড় দৈর্ঘ্যের বড় প্রস্থের জাহাজ কিন্তু এখন নির্মিত হচ্ছে বেশি। অতএব বড় ড্রাফটের জাহাজ কিন্তু পশুর নদীতে এখন যাওয়ার উপযোগিতা অর্জন করেনি। আর পায়রা বন্দর, আমরা তো মনে করি পায়রা বন্দর কেন, মহেশখালী তো গভীর সমুদ্র বন্দর নির্মাণ করা উচিত। সেগুলি করার আগে অন্তত যে বন্দরটা আপনার প্রাকৃতিকভাবে এত সুবিধা আপনাকে দিয়ে রাখছে চট্টগ্রাম বন্দর, এদিকে কর্ণফুলী, ওইদিকে বঙ্গোপসাগর, চারিদিকে কিন্তু আপনি টার্মিনাল নির্মাণ করতে পারছেন। তো সেটার সুফলটা সম্পূর্ণ আপনি নিশ্চিত না করে আরেকটা ফুল ক্যাপাসিটি ব্যবহার না করে, অবশ্যই আমরা অন্য বন্দর চাই, কিন্তু এটাকে তো আপনি সক্ষমতার শতভাগ আপনি আদায় করে নিতে হবে বা অথবা নির্মাণ করতে হবে। পায়রা বন্দরের কি অবস্থা? সেখানে কি এখন পণ্য পরিবহনের মতো অবস্থা হয়েছে, বা আপনারা যারা ব্যবসায়ী তারা কি আসলে উৎসাহিত বোধ করছেন এই বন্দর দিয়ে মালপত্র আমদানি করবার ক্ষেত্রে? না, সেটা আরো সময় লাগবে। সেটা অবকাঠামো নির্মাণের ব্যাপার আছে, জেটি নির্মাণের ব্যাপার আছে। ওখানে তো ইতিমধ্যে চেষ্টা করা হয়েছিল সম্ভবত কিছু পদ্মা সেতুর কিছু অবকাঠামো ওখানে নিয়ে আসার জন্য, সেটাও যে খুব সাকসেসফুলি করা গেছে এরকম না। সেটা নিশ্চয়ই একসময় ব্যবহার উপযোগী হবে। আমরা অবশ্যই সেটাকেও মনে করি এটা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ সরকারের, যে আরেকটা সমুদ্র বন্দর নির্মাণ। কিন্তু তার আগে কথা হলো, মহেশখালী দেখেন গভীর সমুদ্র বন্দর কিন্তু নির্মাণটা সময়ের দাবি, কিন্তু সেটাও কিন্তু এখন আমাদেরকে বিবেচনায় আনতে হবে। এছাড়া মাতাবাড়িতেও একটা এলএনজি টার্মিনালের মতো হবে, এর ফলে সেখানে বেশ কিছু কার্যক্রম বৃদ্ধি পাবে, সেটাও একটা বিষয় আছে। আর এখন এই মুহূর্তে ইনফ্রাস্ট্রাকচারের কথা যদি আমরা বলি, আমরা ফিরে আসি ইনফ্রাস্ট্রাকচার, বন্দরের ইনফ্রাস্ট্রাকচার। এখন যে ইকুইপমেন্ট কেনার কথা বলা হচ্ছে, এই সংকটের পরিস্থিতিতে, এই সংকটের পরিপ্রেক্ষিতে নতুন করে ইকুইপমেন্ট হয়তো কেনার কথা বলা হচ্ছে। এইটা এখন কি পুরো ইকুইপমেন্ট কেনা উচিত, নাকি আসলে ইমিডিয়েটলি যেটা দরকার সেটা কেনা উচিত, এবং বাকিটার জন্য একটু লম্বা টার্ম বা লং টার্ম একটা বা মধ্য টার্ম পরিকল্পনা থাকা দরকার? এখন অবশ্যই আপনি তো আপনার প্রবৃদ্ধির সাথে বিবেচনা করেই তো আপনাকে যন্ত্রপাতি সংগ্রহ করতে হবে। এখন তো আমাদের যত মানে ইকুইপমেন্ট দরকার তার 50% কিন্তু নাই চট্টগ্রাম বন্দর। আচ্ছা, আমি ছোট্ট করে, যেমন আমার গ্যান্ট্রি ক্যান দরকার 26টা, আছে 4টা, তার মধ্যে 2টো নষ্ট হয়ে গেছে। একটা পরিসংখ্যানে কিন্তু এটা বলে দেয় যে আমরা কি দুরবস্থার মধ্যে ওখানে আছি। তো কেন 26টা গ্যান্ট্রি ক্যানের জায়গায় আমার 30টা নাই কেন? রাইট। কারণ যে কোনো সময় ইকুইপমেন্ট নষ্ট হতেই পারে, সাথে সাথে আমাকে রিপ্লেস করতে হবে। এখন শর্ট টার্ম পদক্ষেপ হিসেবে যদি এগুলো দ্রুত ভাড়া হলেও আনা যায়, আমাকে সমস্যা ফেস করতে হবে। আর লং টার্ম হিসেবে তো যে পরিমাণের আজকের দিনে 2017 সালে যে পরিমাণের ইকুইপমেন্ট দরকার সেটা তো নিশ্চিত করতে হবে, এবং 2020 সালে 2022 সালে কি পরিমাণের দরকার সেগুলো কিন্তু পাইপলাইনে মাথায় রাখতে হবে। জনাব মাহমুদুল হক চৌধুরী বাবুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে শেষ করতে হচ্ছে আমাদেরকে, ভবিষ্যতে নিশ্চয়ই আপনার সাথে আমরা আবারও আলোচনা করবো। ধন্যবাদ আপনাকে। এই ছিল আজকের আমাদের খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।